হ্যালো ভিউয়ার্স, অ্যাকাউন্টিং ডক্টর চ্যানেলের পক্ষ থেকে আমি আশিক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে শিখব জাবেদা। আমরা যারা হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রী, জাবেদা না জানলে আমাদের কোনো ম্যাথই শুদ্ধভাবে আমরা করতে পারি না। তো জাবেদার ধারাবাহিক ক্লাসের আজকের প্রথম ক্লাস। আজকে আমরা জাবেদার বেসিক নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে কিভাবে জাবেদা প্রস্তুত করতে হয় বা জটিল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলো দেরি না করে হোয়াইট বোর্ডে চলে আসি। অ্যাট ফার্স্টে আমরা জাবেদার সংজ্ঞাটি নিয়ে কথা বলি। জাবেদার সংজ্ঞা এখানে বলছে, লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ যে বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বহি বা জার্নাল বলা হয়। আসলে আমাদের এই সংজ্ঞাটার মধ্যে অনেক কিছু তথ্য দেয়া আছে। কি কি তথ্য আমরা এই সংজ্ঞার মধ্যে থেকে নিতে পারি চলো একটু মার্ক করে দেখে নিই। অ্যাট ফার্স্টে বলছে লেনদেন সংগঠিত হওয়ার পর, অর্থাৎ লেনদেনটা অ্যাট ফার্স্টে সংগঠিত হইতে হবে। তারপরে তারিখের ক্রমানুসারে আমরা দেখতে পাই প্রতিটা লেনদেন জাবেদাতে যখন আমরা অন্তর্ভুক্ত করি তারিখ বাই তারিখ আমরা সেখানে অন্তর্ভুক্ত করে থাকি। তারপরে কি বলছে, ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করা হয়। আমরা জানি জাবেদাতে দুইটি পক্ষ থাকে, একটি পক্ষ হলো ডেবিট, অপর পক্ষ হলো ক্রেডিট। কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় এই নিয়ে আমি পরবর্তীতে ক্লাসে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। তো তারপরে বলছে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ যে বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়। এখানে আবার দুইটা পয়েন্ট নোট করো, সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ, অর্থাৎ আমরা লক্ষ্য করি জাবেদা যখন আমরা প্রস্তুত করি সেখানে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা প্রদান করতে হয়। তারপর কি বলছে, যে বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়। আমরা এটিও জানি জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। কেন বলা হয়? লেনদেনগুলো অ্যাট ফার্স্টে জাবেদাতেই লিপিবদ্ধ করা হয়। তাহলে একসাথে আবারও বলি, সংজ্ঞাটি মুখস্থ করে রাখো, খুবই উপকারী জিনিস। লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ যে বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বহি বা জার্নাল বলা হয়। এবার আসি আরও কিছু এক্সক্লুসিভ তথ্য যেগুলো আমাদের এমসিকিউতে এসে থাকে। আমরা জানি হিসাব বিজ্ঞানে 3 সেট প্রশ্ন এসে থাকে, ক, খ এবং গ। কয়ে 2 মার্কস, খয়ে 4, গয়ে 4 মার্কস, এই নিয়ে 3টা সেট। সো আমাদের এখানে সবই ম্যাথ আসে, কোনো প্রশ্ন আসে না, কিন্তু এমসিকিউতে আমাদের এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো এবার জাবেদার ইংরেজি নাম, জাবেদার ইংরেজি নাম হলো জার্নাল। জাবেদার ইংরেজি নাম কি? জার্নাল, যা ফরাসি শব্দ। কোন শব্দ? ফরাসি শব্দ, যার হতে উৎপত্তি, নট ফার্সি, ফরাসি শব্দ। ফরাসি শব্দ যার হতে উৎপত্তি। যার শব্দের অর্থ কি? যার শব্দের অর্থ হলো দিন বা দিবস। যার শব্দের অর্থ দিন বা দিবস। এবার আসি, জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই বা সহকারী বই। হিসাবের প্রাথমিক বই কেন বলা হয়? লেনদেনগুলো অ্যাট ফার্স্টে জাবেদাতেই লিপিবদ্ধ করা হয়। এবার আসি সহকারী বই কেন বলা হয়। আমরা জানি খতিয়ান প্রস্তুতের সময় জাবেদা থেকে তথ্য নিয়ে খতিয়ান আমরা প্রস্তুত করে থাকি। সো এই জন্য জাবেদাকে হিসাবের সহকারী বইও বলা হয়ে থাকে। এবার একটি গুরুত্বপূর্ণ তথ্যে আমরা উপস্থিত হই, সে তথ্যটির নাম কি? জাবেদা প্রকারভেদ। জাবেদা কত প্রকার? জাবেদা প্রধানত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। সেটি কি কি? একটি হলো বিশেষ জাবেদা, অপরটি হলো প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদা কি এবং প্রকৃত জাবেদা কি সেটি নিয়ে একটু সংক্ষেপে ধারণা দিই। বিশেষ জাবেদা, আচ্ছা বিশেষ জাবেদা জিনিসটা কি? বিশেষ জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ জাবেদাটা কি? যে সকল জাবেদা একটি বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান সেগুলোকে বিশেষ জাবেদার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে থাকি। বিশেষ বৈশিষ্ট্য আবার কেমন, সেটি আবার কেমন ব্যাপার। তো চলো আমরা শ্রেণীবিভাগ পড়ি এবং বুঝাই যে কিভাবে বিশেষ এগুলো। যেমন বিশেষ জাবেদা 6 প্রকার। 6 প্রকারের মধ্যে প্রথমে আসছে ক্রয় জাবেদা। আচ্ছা ক্রয় জাবেদা কেন বিশেষ জাবেদা হলো? আচ্ছা ক্রয় জাবেদাতে শুধুমাত্র ধারে ক্রয় বা বাকিতে ক্রয়, কি বললাম? শুধুমাত্র বাকিতে ক্রয় ক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে এটা কি একটি বিশেষ প্রজাতি না? অবশ্যই এটা একটা বিশেষ প্রজাতি। এই জন্য এটাকে বিশেষ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। নগদে বিক্রি হলে, চেকে বিক্রি হলে কখনো এই ক্রয় জাবেদার মধ্যে আসবে না। তাহলে কি শিখলাম? সকল প্রকার ধারে ক্রয়, সকল প্রকার ধারে ক্রয়
ক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার আসি বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদার মধ্যে কোনগুলো আসবে? এবার তাহলে সকল প্রকার ধারে বিক্রয়, সকল প্রকার ধারে বিক্রয় এই বিক্রয় জাবেদার মধ্যে আসবে। নগদে বিক্রয় বা চেকের মাধ্যমে বিক্রয় বা নোটের মাধ্যমে বিক্রয়, যে অন্যান্য বিক্রয় এর মধ্যে আসবে না, শুধুমাত্র ধারে বিক্রয়, এই ধারে বিক্রয়টা বিক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার বলছে ক্রয় ফেরত জাবেদা। আচ্ছা, এখানে একটা বিষয় আমাদের নোট করতে হবে যে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত কখনো নগদে ক্রয়কৃত পণ্য বা বিক্রিত পণ্য ফেরত হয় না, কারণ এগুলো ফেরতযোগ্য নয়। সুতরাং এই ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদাটির যতগুলো লেনদেন অন্তর্ভুক্ত হবে সেটাও বাকিতে সংগঠিত হয়েছিল, এটুকু নোট করে রাখো। সো এবার ক্রয় ফেরত জাবেদা বলি, তাহলে ক্রয় ফেরত এটা কি বাকিতে লেনদেন সংগঠিত হয়েছিল? তাহলে বাকিতে ক্রয়কৃত পণ্য কোনো ত্রুটির কারণে বা কোনো সমস্যার কারণে যখন আমরা ফেরত পাঠাই, তখন যে লেনদেনটি যে জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হয় সেটিকে আমরা বলে থাকি ক্রয় ফেরত জাবেদা। তাহলে কি শুধুমাত্র বাকিতে ক্রয়কৃত পণ্য যখন কোনো ত্রুটির কারণে আমরা ফেরত পাঠাই সেটি হলো ক্রয় ফেরত জাবেদা। এবার আসি বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদা একটু আগেই বলে দিলাম, এই লেনদেনটি ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত লেনদেনটি কিসে হয়ে থাকে? ধারে বা বাকিতে। তাহলে বাকিতে বিক্রিত পণ্য কোনো ত্রুটি বা কোনো অসুবিধার কারণে যদি আমাদের কাছে রিটার্ন আসে বা ফেরত আসে, তাহলে বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসলে সেটি কোন জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে? সেটি বিক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপরে আসি নগদ প্রাপ্তি জাবেদা। শুধুমাত্র নগদে টাকা যখন আমরা গ্রহণ করব, কি শুধুমাত্র নগদে টাকা যখন আমরা গ্রহণ করব সেটি নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে, অন্যথায় হবে না। তারপরে বলছি নগদ প্রদান জাবেদা। আচ্ছা, নগদ প্রদান জাবেদাটা কি? যখন আমরা নগদে টাকা প্রদান করব, মানে চলে যাবে, নগদ টাকা প্রদান করব, যখন নগদ টাকা চলে যাবে তখন সেটি নগদ প্রদান জাবেদার মধ্যে ইনক্লুড হবে ইনশাল্লাহ। তো এবার আসি আমরা প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদার মধ্যে আবার 5টা শ্রেণীতে আমরা ভাগ করেছি। সেটি কি? প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, ভুল সংশোধনী জাবেদা এবং অন্যান্য জাবেদা। এই জাবেদাগুলোর উপর আলাদাভাবে আমি তোমাদের ক্লাস দিয়ে রাখবো ইনশাল্লাহ, কেননা এই জাবেদাগুলো এইভাবে বুঝালে তোমরা পরিষ্কারভাবে বুঝবে না। এক একটা জাবেদার উপর এক একটা আলাদাভাবে ক্লাস আমরা পরবর্তীতে দিব ইনশাল্লাহ। এই অন্যান্য জাবেদা সম্পর্কে একটু যদি বলি, এই যে আমরা যে জাবেদাগুলো সচরাচর করি সেগুলো কি আসলে সাধারণ জাবেদা। এই সাধারণ জাবেদাটা কোন দিকে যাবে? আমরা তো ভাগ করে দিলাম বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। তাহলে এই যে সাধারণ জাবেদাগুলো করি এটা কোন জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, এটা অবশ্যই প্রকৃত জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিন্তু সেটা কোথায়? এই যে অন্যান্য জাবেদা আমরা দেখতে পাচ্ছি, এই অন্যান্য জাবেদার মধ্যেই আছে সাধারণ জাবেদা। তো প্রিয় ভিউয়ার্স, এটি ছিল জাবেদার বেসিক। এখন আমি যেহেতু একটু আগেই বললাম আমরা পরবর্তীতে জাবেদা প্রস্তুত করে দেখাবো। তো জাবেদা যদি প্রস্তুত করতে হয় আমাদের আরেকটি বিষয় জানতে হবে। সেই বিষয়টি কি? সেটি হলো হিসাব। তো হিসাব দিয়ে আমি তোমাদের জাবেদা প্রস্তুত করে দেখাবো। আর এই জন্য আমি হিসাবের একটি ছক কেটে রেখেছি। এই হিসাবটা আমি তোমাদেরকে আজকে বুঝাবো। এই যে ডেবিট ক্রেডিট, এই যে বললাম ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ, এই ডেবিট ক্রেডিট বিশ্লেষণ নিয়ে সংক্ষেপে আমি একটু তোমাদেরকে বলবো। তার পরবর্তী ক্লাসেই আমরা সাধারণ জাবেদা প্রস্তুত করে দেখাবো ইনশাল্লাহ। এই সূত্রটি আমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, যে কোনো প্রকার সাধারণ জাবেদা এই সূত্রটি দিয়েই আমাদের প্রস্তুত করা সম্ভব। তো সর্বপ্রথম জানি আমরা হিসাব 2 প্রকার। হিসাব সম্পর্কে একটু বলছি। হিসাব 2 প্রকার, সেটা কি? আধুনিক পদ্ধতিতে এবং সনাতন পদ্ধতিতে। আজকে আমরা সনাতন পদ্ধতি নিয়ে আলোচনা করব না, আজকে আমরা আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। আধুনিক পদ্ধতিতে হিসাব আমরা জানি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার হিসাব বিদ্যমান। এই 5 প্রকার হিসাবের মধ্যে দেখো আমি 2টা শ্রেণীতে বিভক্ত করেছি। একটি হচ্ছে সম্পদ ব্যয় এবং অপরটি হচ্ছে আয় দায় এবং মালিকানা সত্ত্ব। এই যে 2টা ভাগে ভাগ করলাম এর কারণ হচ্ছে এটা 2টা প্যাটার্নে চলে। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে মুখস্থ না করে সহজে আমরা এই 2টা প্যাটার্ন মুখস্থ করে রাখলে ইনশাল্লাহ এইটি যেমন আমাদের মনে থাকবে এবং যে কোনো প্রকার জাবেদা আমরা সহজে এটি দিয়ে প্রস্তুত করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি বলি আধুনিক পদ্ধতিতে হিসাব আমরা শিখেছি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। সেটি কি? সম্পদ, ব্যয়, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। এখন সম্পদ এবং ব্যয়, প্রথমটাতে যদি আসি, সম্পদ এবং ব্যয়, এই সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। কি? সম্পদ এবং ব্যয়
বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ আসবাবপত্র ক্রয় করা হলো। আচ্ছা, আসবাবপত্র ক্রয় করলে কি সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে সম্পদ ডেবিট। এইবার বলছে হ্রাস পেলে ক্রেডিট। হ্রাস পেলে কি হবে? হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে যদি ডেবিট হয় তাহলে হ্রাস পেলে হয় ক্রেডিট। এই যে বললাম আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আমি এটাকে যদি একটু ঘোরাই বলি, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। নগদে আসবাবপত্র ক্রয় করেছি, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এই যে আসবাবপত্রটা ক্রয় করেছে, আসবাবপত্র ডেবিট হয়েছে, কেন? আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট কেন হলো? নগদ টাকাও তো সম্পদ, যেহেতু নগদ টাকা সম্পদ, নগদ টাকা হ্রাস পাচ্ছে, তাই নগদান হিসাব হয়ে যাবে কি? ক্রেডিট। তাহলে সম্পদটা কি বুঝলাম? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। এবার আসছি ব্যয়। ব্যয়ের সূত্রটাও সেম, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। কিভাবে? যেমন বেতন প্রদান। বেতন প্রদান করলে কি হয়? বেতন প্রদান করলে খরচ বৃদ্ধি পায়, যেহেতু খরচ বৃদ্ধি পাচ্ছে তাহলে কি হবে? বেতন হিসাব ডেবিট। তাহলে এইভাবে আমাদের সূত্রটি মুখস্থ করতে হবে, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। পরবর্তীতে আসি আমরা আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয়, দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, জাস্ট ধারণাটি উল্টায় যাবে। আয়, দায় ও মালিকানা সত্ত্ব কী হবে? বৃদ্ধি পেলে হয়ে যাবে ক্রেডিট এবং হ্রাস পেলে হয়ে যাবে কি? ডেবিট। বিষয়টি আসলে কি? এই তিনটি অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। কোন ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে আয়, দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয়ে যাবে ক্রেডিট এবং হ্রাস পেলে হয়ে যাবে ডেবিট। কিভাবে এই হ্রাস বৃদ্ধিটা ঘটবে পরবর্তী ক্লাসে জাবেদা প্রস্তুত করে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা আপাতত এই বিষয়টা আয়ত্ত করে রাখো, খুব শীঘ্রই পরবর্তী ক্লাসটি তোমাদের সামনে হাজির হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে এক্ষুনি অ্যাকাউন্টিং ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু ভিডিও, আরও ভালো কিছু কন্টেন্ট নিয়ে আমি আশিক তোমাদের মাঝে উপস্থিত হতে পারি। পরিশেষে সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।